এভরিওয়ান, আজকে ক্লাস 11 মানে একাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য পরমাণুর গঠন পড়াচ্ছিলাম। সেটা আমরা আগের দিন হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির সমীকরণ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম আমরা কোয়ান্টাম নাম্বার থেকে স্টার্ট করব। তাহলে শুরু করা যাক। কোয়ান্টাম সংখ্যাসমূহ বা কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার বলতে কি বোঝায় না, পরমাণুর যে ঘূর্ণায়মান ইলেকট্রন মানে যে কোনো ইলেকট্রন, ধরো সেগুলোর মানে প্রকৃতি জানবো আমরা, মানে সেগুলো কীরকম ধরনের ইলেকট্রনগুলো যেগুলো সবসময় ঘুরছে পরমাণুর, তাহলে সেই ইলেকট্রনগুলোর প্রকৃতি জানার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। সেগুলোকেই কোয়ান্টাম সংখ্যা বলে বা কোয়ান্টাম নাম্বার বলে। এরা আবার চার রকমের হয়। সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। তাহলে এই চারটে কোয়ান্টাম নাম্বার নিয়ে টোটাল কোয়ান্টাম সংখ্যাসমূহ গঠিত হচ্ছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলতে কি বোঝায় না, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন মানে সেখানে 1, 2, 3, 4 সব ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই বোঝাচ্ছে এই এন বলতে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা 1, 2, 3, 4 ধনাত্মক পূর্ণ সংখ্যা এই এন এর ভ্যালু হতে পারে। গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। সেটা 0 থেকে n-1, মানে n এর ভ্যালু যদি ধরো 2 হলো তাহলে 2 - 1 1, তাহলে l এর ভ্যালু হবে তখন 0 আর 1। সেগুলো পরে আরো ডিটেলসে আসছি। এছাড়া চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বলতে সেটাকে m দ্বারা ম্যাগনেটিক যে কোয়ান্টাম নাম্বার, যেটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটাকে m দ্বারা প্রকাশ করা হয়। সেটার মানটা -l থেকে +l পর্যন্ত হয়, মানে 0 সহ, 0 কিন্তু থাকবেই, শূন্য সেখানে অবশ্যই থাকবে। এছাড়া শূন্য ছাড়াও -l থেকে +l পর্যন্ত, মানে l এর ভ্যালু যেটাই হবে, ধরো l এর ভ্যালু বেরোলো 3, তখন m এর ভ্যালু তাহলে হবে -3 হবে, -2 হবে, -1 হবে। বলেছে না -l থেকে +l পর্যন্ত, তাহলে -3, -2, -l, তারপর আসবে 0, তারপর +1, +2, +3। তাহলে 3 হলে তাহলে এতগুলো ভ্যালু পাচ্ছি আমরা m এর, মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এছাড়া আছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন, যেটা স্পিন হচ্ছে ঘূর্ণন বোঝায়, সেটাকে s দ্বারা প্রকাশ করা হয়। s এর ভ্যালু কিন্তু +½ আর -½ হয়। ঠিক আছে, এবার আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আর একটু ডিটেলসে দেখব। মুখ্য কোয়ান্টাম সংখ্যায় কি হয় দেখো, ধরো n = 1 বোঝালো, একটু আগে আমরা দেখলাম যে n = 1, 2, 3, 4 এরকম ইত্যাদি অনেক যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে সেগুলোই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে n ধরো 1, n = 1 হলে সেই নিউক্লিয়াসের নিকটতম কে শক্তি স্তরকে বোঝায়। আমরা বোরের পরমাণু মডেল স্বীকার্যগুলো করতে গিয়ে দেখেছিলাম যে এই মুখ্য শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন এই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী যদি n = 1 হয়, n = 1 হলে নিউক্লিয়াসের নিকটতম কে কক্ষকে বোঝাচ্ছে। যদি 2 হয় তাহলে নিউক্লিয়াস থেকে দূরে এন শক্তি স্তরকে বোঝাবে। যদি 2 হয় তাহলে 3 হলে আরো দূরে, 4 হলে তার থেকে আরো দূরে বোঝাবে। এইভাবেই কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যাগুলো নির্দেশিত হয়। এছাড়া ধরো আমি n এর মান থেকে, এই যে n এর ভ্যালু থেকে আমরা তাহলে কোন শক্তি স্তরে আছে সেটা দেখতে পাচ্ছি, মানে k তে আছে না l এ আছে না m এ আছে না n এ আছে, সেগুলো যেরকম দেখতে পাচ্ছি সেরকমই আমরা n তম কক্ষে কক্ষকের সংখ্যাও কিন্তু দেখতে পাই। এইখানটা বলছি n তম কক্ষে কক্ষকের সংখ্যা, তার মানে কতগুলো টোটাল কক্ষক আছে n এর মান থেকে আমরা সেগুলো দেখে নিতে পারি। তার মানে n² হয় সেটা। n তাহলে যদি ধরো n = 3 দেওয়া আছে, তাহলে যদি বলে তাহলে মোট কক্ষকের সংখ্যা কটা, তাহলে 3²। ঠিক আছে, n² মানে 3², 3 × 9টা
কক্ষক আছে তাহলে সেখানে 4 হলে 4 4 16টা আছে। এবার দেখো এছাড়া যদি বলি এল এর ভ্যালু, এবার হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা তার আগে বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যাতেই মোট ইলেকট্রন, এটা তো মোট কক্ষক কটা আছে সেটা আমরা জানতে পারছি এন স্কোয়ারের মাধ্যমে। এবার আমরা মোট ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কত মুখ্য শক্তি স্তরে সেটাও কিন্তু এই এন এর ভ্যালু থেকে আমরা পেয়ে যেতে পারি। এন এর ভ্যালু থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, আমি পরের পেজে লিখেছি, এখানে দেখো লিখেছি 2n স্কয়ার, মানে মুখ্য শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত সেটাও আমরা n এর ভ্যালু থেকে বলতে পারি। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে দিলে যদি n এর মানটা বলা থাকে, n এর মান ধরে বলা আছে 2, তাহলে আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এখানে n এর জায়গায় 2 বসিয়ে দিয়ে বের করে দিতে পারবো। 2 × 2 স্কয়ার 4 2 × 4, তাহলে 8টি ইলেকট্রন আছে মানে সেই শক্তি স্তরটায়। এবার হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা পড়ব। গৌণ কোয়ান্টাম সংখ্যা আমরা কি বললাম না, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয় আর তার মানটা 0 থেকে n-1 পর্যন্ত হয়। মানে n এর জায়গায় যদি আমি যেটা দেয়া থাকবে, ধরো কে কক্ষকে বললো, কে কক্ষে কে শক্তি স্তরে বললো যে এল এর ভ্যালু কত হবে, তখন আমাদের কি করতে হবে, কে মানে কি n = 1 জানি আমরা, তাহলে 0 থেকে 1, তাহলে n এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 1 - 1 0, 1 - 1 হচ্ছে 0, তাহলে l এর ভ্যালু সেখানে 0, তাহলে k কক্ষে n এর ভ্যালু হচ্ছে 0। এইভাবে আমরা l এর মান বের করতে পারি। এছাড়া l এর ভ্যালু থেকে আমরা আবার কিছু উপকক্ষের ধারণা পেতে পারি, উপশক্তি স্তরও বলতে পারি। উপকক্ষগুলোকে এস পি ডি এফ জি এইরকম দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে উপকক্ষের প্রতীক, এস পি ডি এফ, যেটাকে উপকক্ষের প্রতীক বলে। আরেকটা দেখিয়েছি যেটা, সেটা এস বলতে এখানে সার, যেটা সূক্ষ্ম, পি বলতে প্রিন্সিপাল বোঝায় মুখ্য, ডি হচ্ছে ডিফিউজ, যেটা পরিব্যাপ্ত, আর এফ হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা মৌলিক বোঝায়। এই অক্ষরগুলো দ্বারাই কিন্তু উপকক্ষগুলোকে বোঝানো হয়, যেগুলোকে উপকক্ষের প্রতীক বলে। এবার শক্তিমাত্রার ক্রম, শক্তিমাত্রার ক্রম অনুসারে কি হয় না, এই এসপিডিএফটাকে যদি দেখি শক্তিমাত্রার ক্রম অনুসারে, তাহলে দেখা যায় যে এস এর থেকে পি উপকক্ষে শক্তি বেশি, পি এর থেকে আবার ডি তে শক্তি বেশি, ডি এর থেকে আবার এফ শক্তি উপকক্ষে শক্তি বেশি। তাহলে যত উপকক্ষ মানে উপকক্ষ এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এফ এ যত দূর পৌঁছাচ্ছে তত কিন্তু শক্তি তার ইনক্রিজ করছে, এটাই কিন্তু এটা দেখে বোঝাই যাচ্ছে। এবার দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে এল এর ভ্যালু, তাহলে আমরা 0 কখন হচ্ছে না, যখন n = 1, n = 2 হলে, n = 2 হলে কি হবে 1 হবে, n = 3 হচ্ছে যখন, তাহলে 3 - 1 তাহলে 2, তাহলে 0 আর 1 2 তিনটে ভ্যালু পাওয়া যায় যখন m কক্ষকে থাকে। আর 4 হলে এইরকম মাইনাস করে করে n এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে যখন 0 তে আছে, n এর মান যখন 0, তখন উপকক্ষটা হচ্ছে s, n এর মান 0 হলে উপকক্ষ হচ্ছে s, 1 হলে p, আর 2 হলে d, আর 3 হলে f উপকক্ষে আছে সেটা। যেরকম ধরো কে কক্ষ, কে কক্ষ মানে আমরা কি বললাম না, n = 1, n = 1 হলে নিউক্লিয়াসের নিকটতম কে শক্তি স্তরকে বোঝায়। এইভাবেই তো বোরের মডেলে দেখেছিলাম। তাহলে n = 1 মানে কি, l হচ্ছে 0, তাহলে সেখানে উপকক্ষটা হবে 1s, n তো 1, তাহলে 1s, আবার 0 l এর মান 0 হলে আমরা s উপকক্ষ পাবো, সেই অনুযায়ী উপকক্ষ তাহলে হবে 1s। এবার ধরো l কক্ষ, l কক্ষ
কে n ইকুয়াল টু 2 দেখলাম, তাহলে কি হবে না n এর মান তাহলে দুটো মান পাবো, 0 থেকে তো n মাইনাস 1 অবধি, তাহলে 0 এটাতে পেয়েছি, তাই জন্য আর এর কোনো মান নেই। কিন্তু যখন 2 হলো তাহলে n মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1, n এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে 1, তাহলে আমরা 0 পেলাম আবার 1ও পেলাম। সেখানে তাহলে উপকক্ষটা হবে 2s আর 2p, যেহেতু n ইকুয়াল টু 2 তাই 2s মানে s কখন পাবো যখন 0 হবে, আর এখানে 2p কেন, p উপকক্ষ তখনই হবে যখন l এর ভ্যালু হবে 1, তাহলে এখানে l এর ভ্যালু হচ্ছে 1, তাই উপকক্ষ 2p, আর 2 হচ্ছে n ইকুয়াল টু 2 বলে, দুটো ভ্যালু পেয়েছি বলে, আর p হচ্ছে সেই উপকক্ষের মান, p উপকক্ষে l এর মান 1 হয়, তাই জন্য 2p সেটা। এছাড়া আবার দেখো তাহলে আমরা কক্ষ পেয়েছিলাম 4টে, তাই তো k l m n, এবারে m কক্ষতে তাহলে কি হবে একই রকম ভাবে n ইকুয়াল টু 3, তাহলে আমরা l এর ভ্যালু পাবো কি 3খানা ভ্যালু পাবো 0 থেকে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 n এর জায়গায় 3, তাহলে 3 মাইনাস 1 2, তাহলে 0 1 2 তিনটে ভ্যালু পেলাম l এর। তাহলে 2 ভ্যালু হলে আমরা 0 আর 1 এর ক্ষেত্রে বললাম যে s আর p, যদি 2 ভ্যালু হয় তাহলে বললাম না d হবে, উপকক্ষটা তাহলে d হবে, এই যে এখানে দেখালাম 2 হলে l এর ভ্যালু 2 হলে উপকক্ষের প্রতীক হবে d। এবার যেহেতু এখানে তিনটে ভ্যালু n ইকুয়াল টু 3, তাই 3s 3p আর 3d। সেরকমই n কক্ষকে হলো n ইকুয়াল টু 4, তাই 4 মাইনাস n মাইনাস 1, সেখানে n এর জায়গায় 4 বসালাম, 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 করে পেলাম 3, তাহলে 0 থেকে আমরা 3 অবধি পাবো, চারটে ভ্যালু পাবো 0 1 2 3, তাহলে সেই অনুযায়ী আবার 3 যদি ভ্যালু হয় n এর তাহলে সেই উপকক্ষের প্রতীক হয় f, তাই জন্য এখানে 4f, তাহলে 4 যেহেতু n ইকুয়াল টু চারটে ভ্যালু 4s 4p 4d 4f, এইভাবে আমাদের কোয়ান্টাম নাম্বারগুলোকে প্রকাশ করছি আমরা। এবার যদি ওই n এর মান থেকে আবার যেমন আমরা n এর মান থেকে মুখ্য কোয়ান্টাম নাম্বারের মান থেকে আর কি ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা দেখতে পেলাম, সেরকমই n এর মান থেকেও পাবো, সেরকম হচ্ছে যে 2 × 2l + 1 দ্বারা এই সমীকরণটা দ্বারা এই এর ভ্যালুটা দ্বারা যদি n এর মান থেকে l এর ভ্যালু বসিয়ে দিই তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। ধরো p উপকক্ষে তোমার জানতে চাইলো যে p উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, তখন আমাদের মনে করে নিতে হবে কি না p উপকক্ষে l এর ভ্যালু কত সেটা আগে জানতে হবে। তাহলে p উপকক্ষে l এর ভ্যালু পেয়েছিলাম আমরা 1, s এ 0 p তে 1, এই যে আরেকবার দেখিয়ে দিই, p উপকক্ষে আমরা l এর ভ্যালু হচ্ছে 1, তাই জন্য তাহলে এখানে p উপকক্ষে 2 × l এর জায়গায় 1 বসিয়ে দিলাম, 2 × 1 2 প্লাস 1, তার মানে 2 × 1 প্লাস 1 হচ্ছে 3, তাহলে 2 × 3 হচ্ছে 6, তাহলে 6টা ইলেকট্রন থাকতে পারে সেরকম যদি m উপকক্ষ বললাম, তাহলে m উপকক্ষে আমরা জানি l হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাতাম, 2 × 2 হতো 4, 4 প্লাস 1 হতো 5, তাহলে 2 × 5 হতো 10। তখন তাহলে m এই p এর বদলে কোশ্চেন দিল যে m উপকক্ষে তাহলে কি হবে, তাহলে m উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা, এইভাবে ক্যালকুলেট করে এই ফর্মুলাটা দ্বারা বের করে নিলেই হবে। এবার দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে আমরা পাবো, আমরা বললাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে -l থেকে +l অবধি, -l থেকে +l অবধি, তাহলে দেখো l এর বিভিন্ন মানের জন্য m এর মান l হচ্ছে 0 1 2 3, সেই অনুযায়ী উপকক্ষগুলো পেয়েছিলাম কি s p d f এটা পেয়েছিলাম, তাহলে m কি হবে -l থেকে +l, তাহলে l এর ভ্যালু অনুযায়ী আমরা ডিসাইড করব, l এর যখন 0 হবে তখন তো সবটাই 0, তাহলে m এর ভ্যালু এখানে হলো 0, যখন l এর মান 1 তাহলে -l থেকে +l, শূন্য কিন্তু সেখানে থাকবে, আমরা লিখে দিয়েছিলাম 0 কিন্তু মাস্ট, তাহলে যদি l 1 হয় তাহলে -l হলে কি হবে -1, তাহলে 0 থাকছে, -1 হলো 0 হলো তার সাথে +l হলে কি হবে +1, তাহলে সেই অনুযায়ী m এর ভ্যালু হলো -1,
0 আর +1। এইভাবে 2 তেও দেখো 2 হলে কি হবে, l এর মান যদি 2 হয় তাহলে -l -2 -2 -1 0 +1 +2, যা মান হোক না কেন l এর সেটা -l থেকে +l টোটালটা ধরতে হবে। 3 হলে তাহলে আমরা -3 ধরবো, -l মানে -3 -2 -1 0 +1 +2 +3 +l প্লাস এখানে -l +l, এই টোটালটা হয়ে গেল -l থেকে +l। এবার যদি m এর মোট মান বার করতে দেয় তাহলে 2l +1, তাহলে l এর ভ্যালু এখানে পুট করে আমরা m এর মোট মান পেয়ে যাব। এখানে m মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে আছে 1টা 3টে 5টা 7টা, কিভাবে না এই 0 1 2 3 l এর জায়গায় 0 1 এখানে 0 এখানে 1 এখানে 2 আর এখানে 3 বসিয়ে পাচ্ছি যে 1টা 3টে এটা 5টা এটা 7টা। তাহলে s উপকক্ষে 1টা, p উপকক্ষে 3টে, d উপকক্ষে 5টা আর m উপকক্ষে হচ্ছে 7টা বর্তমান। কক্ষকের নাম বললে তাহলে s উপকক্ষে কিন্তু একটাই কক্ষক আছে, একটাই s কক্ষক আছে। p তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টে কক্ষক আছে, d তে 5টা কক্ষক আছে আর f এর মধ্যে 7টা কক্ষক আছে। ঠিক আছে, এই হচ্ছে যে এইভাবে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারছি। তোমাকে যদি প্রথমে একদম ধরো বলে দিল যে কে কক্ষ, বা আচ্ছা বলছি কে কক্ষ না বলে যদি বলি l বা m, যে কোনো l কক্ষে জিজ্ঞেস করলো যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত হবে, তাহলে আমাকে প্রথম থেকে আসতে হবে যে l কক্ষকে দেখতে হবে n এর ভ্যালুটা কত। l কক্ষে হচ্ছে k তে 1 l এ 2, তাহলে n এর ভ্যালু 2, তাহলে n এর ভ্যালু থেকে আমরা l এরটা পেয়ে যাব। তাহলে l এরটা হচ্ছে 2 -1, তাহলে 0 আর 1 দুটো 0 তো থাকছেই, l এতেও l এর মানেতেও 0 থেকে n - 1 আর চুম্বকীয় কোয়ান্টামে থাকবে -l থেকে +l, সেটা 0 মাঝখানে থাকবেই। তাহলে যদি বলে l কক্ষে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করতে, তাহলে n এর ভ্যালু আমরা 2 পাচ্ছি, তার সাথে পাচ্ছি কি হচ্ছে হ্যাঁ n এর ভ্যালু 2 হলে তাহলে l এর ভ্যালু হবে 0 আর 1 2 n - 1, n এর জায়গায় 2 বসিয়ে 2 - 1 1, তাহলে 0 আর 1 সেখান থেকে তাহলে m এর ভ্যালু পেয়ে যাব, তাহলে -1 0 আর +1 m এর ভ্যালু পেয়ে গেলাম। বা n এর ভ্যালু এখানে পুট করেও আমরা 3টে পেয়ে যাচ্ছি। আর যদি বলে কোন কক্ষকে আছে তাহলে p কক্ষকে আছে, আর উপকক্ষ হচ্ছে এটা p উপকক্ষ। তাহলে l এর ক্যাপিটাল l এটা হচ্ছে স্মল l এর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর ক্যাপিটাল A হচ্ছে কক্ষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা ধারণা হয়ে গেল যে কোয়ান্টাম সংখ্যাটা কি এবং তার বিভিন্ন মান কিভাবে আমরা নির্ণয় করব। এরপরে আছে শেপ অফ অরবিটালস, মানে কক্ষকের আকৃতিগুলো কিরকম হয়। s কক্ষক, p কক্ষক, s তো আমরা দেখলাম না একটা আছে পেয়েছি, p 3টে, d হচ্ছে 5টা আর f হচ্ছে 7টা। এদের এবার আমরা আকারগুলো নেক্সট দিনকে আলোচনা করব। আজকে তাহলে আগের দিন আর আজকে মিলিয়ে হোমওয়ার্কগুলো তোমরা নিয়ে নাও। হোমওয়ার্কগুলো ছিল আগের দিন আমি ডি ব্রগলির সমীকরণ পড়িয়েছিলাম, আর সেখান থেকে বোরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে তথ্যগুলো পাই, কিভাবে সেই সমীকরণ প্রতিষ্ঠা, এগুলো দেখিয়েছিলাম। আর হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়িয়েছিলাম। সেখান থেকে সেই ফর্মুলা রিলেটেড ম্যাথসগুলো কোনো ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার মানে আগের দিন আমরা সমীকরণ দেখেছিলাম না ল্যামডা সমান h/mv, তাহলে সেখান থেকে দেখো এই ম্যাথসটা করা যাবে। তার বেগ নির্ণয় করতে বলেছে, তাহলে বেগ নির্ণয় করতে বলেছে মানে v নির্ণয় করতে বলেছে। তাহলে m ও জানি h ও জানি, দিয়েই দিয়েছে, অনেক ক্ষেত্রে দেয় না, তাই m আর h এর মানটা মনে রাখাটা জরুরি। যদি ধরো দিয়ে দিল না, যেমন নেক্সট অঙ্কটাতেই দেখো তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দিয়েছে, তখন তো h এর মান তোমাকে জানতে হবে, m এর মান জানতে হবে, আর vটা শুধু দিয়ে দিয়েছে, v এর মানটা শুধু দিয়ে দিয়েছে। তাহলে তখন তো মনে যদি না দিয়ে দিল m এর ভ্যালু এমন এই অঙ্কটাই দিয়ে দিয়েছে কিন্তু এটাই দেয়নি, যদি না দিয়ে দেয় তখন তোমার মনে থাকলে তুমি অঙ্কটা ইজিলি করতে পারবে। তাহলে এখান থেকে আমরা বেগ নির্ণয় করতে পারবো।
আর এখানে বলেছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে ল্যামডা সমান জাস্ট বের করতে বলেছে। এবার দেখো ডি ব্রগলি সমীকরণ থেকে দেখাও যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা mvr বলেছিলাম h/4π এর সরল গুণিতক হয়, সরি h/2π। আমরা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে h/4π, মানে অবস্থান নির্ণয় অনিশ্চয়তার মানটা আর ভরবেগ নির্ণয় অনিশ্চয়তার মানের গুণফলটা হচ্ছে h/4π এর সমান হয় অথবা বেশিও হয়, সেটা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিতে পড়েছিলাম। এখানে হচ্ছে যে এই যে h/2π এর সরল গুণিতক সেইটা প্রমাণ করতে বলেছে ডি ব্রগলি মানে ল্যামডা = h/mv সমীকরণটা থেকে। তাহলে দেখো আজকে আমাদের আগের দিনেরটাও কিছুটা রিভিশন হয়ে যাচ্ছে। এছাড়া দেখো শূন্যে 25 গ্রাম ভরের একটা ক্ষুদ্র কণার অবস্থানের অনিশ্চয়তা হবে 10⁻⁵। ওই কণার বেগের অনিশ্চয়তা m/সেকেন্ড এককে কত হবে? তাহলে এখানে ডেল পি বার করতে বলেছে, ডেল এক্স মানে বলেছিলাম অবস্থানের অনিশ্চয়তা, অবস্থান নির্ণয় অনিশ্চয়তা, তাহলে এখানে ডেল পি বার করতে বলেছে, ফর্মুলাটা বসিয়ে বের করে ফেলতে হবে। h/4π এর সাথে সমান অথবা তো তার বেশি হয়, পাই এর মান তো হচ্ছে তোমার 3.14, এটাও কিন্তু মনে রাখতে হবে পাই এর ভ্যালু 3.14। এবার দেখো এম কক্ষে আজকে যেটা পড়ালাম সেখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে, এম কক্ষে কোন কোন উপকক্ষ আছে সেগুলো আজকে পড়ে সেই আজকেরটা এবং আগের দিনেরটা ভালো করে পড়ে এই হোমওয়ার্কগুলো করবে। এরপর আছে একটি ইলেকট্রনের ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 3 হলে ইলেকট্রনটি সর্বনিম্ন কোন মুখ্য শক্তি স্তরে অবস্থান করতে পারে? তাহলে দেখো এম এর ভ্যালু 3 দিয়ে দিয়েছে, তাহলে সর্বনিম্ন কোন মুখ্য শক্তি স্তরে অবস্থান করতে পারে, মানে কে, এল, এম না এন, কোনটায় থাকবে সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে এই পুরোটা পড়ে, যেটা আগের দিন আর আজকেটা যেটা পড়ালাম পুরোটা পড়ে হোমওয়ার্কগুলো করবে, দেখবে পেরে যাবে। আর না পারলে তো আছি অবশ্যই, আর এগুলো করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিও। আর এই ম্যাথসগুলো পরে যখন কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস হবে তখন ডিসকাস করে দেবো চ্যাপ্টারটা শেষ হলে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি, নেক্সট দিন থেকে তাহলে আমাদের ওই কক্ষকের আকার সম্পর্কে ডিসকাস করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই।